ওয়েলকাম ব্যাক লার্নার, ফিরে এলাম আজকে একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন দূষণ। তো আমাদের নিত্য নৈমিত্তিক আমরা সবসময় দেখে থাকি যে আশেপাশে দূষণ ঘটে যাচ্ছে এবং দূষণ একটি হচ্ছে বার্নিং প্রবলেম, আমাদের সমাজের জন্য একটি জ্বলন্ত সমস্যা। দূষণ কিন্তু প্রত্যেকটি বিষয়ের সাথে জড়িত হয়ে রয়েছে এবং এই দূষণ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা আজকে টপিকটা কি, আমরা এখানে দূষণ কি এবং দূষণকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে, দূষণকে কি ভাগে কি জন্য দূষণ হচ্ছে এবং এর প্রতিকারগুলো কি, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। বিভিন্ন স্কুল পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু দূষণ থেকে দু একটি করে ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন আসতে পারে এবং আমাদের সাধারণভাবে জেনে রাখা উচিত যে দূষণটা কেন হয় এবং আমরা এইভাবে প্রতিকার কিভাবে করতে পারি। তো দূষণ বলতেই প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত হোয়াট ইজ পলিউশন। দূষণের ইংরেজি হচ্ছে পলিউশন। পলিউশন কিভাবে হচ্ছে এবং পলিউশন কেন হয়, প্রথমে পলিউশনের সংজ্ঞাটা বা দূষণের সংজ্ঞাটা আমরা জেনে নেব। মুখেই বলে নেব, আমার লেখছি না, মুখেই বলে নিচ্ছি। দূষণ হচ্ছে কোনো কিছু, সে পরিবেশে যখন কোনো কিছুর অবাঞ্ছিত কোনো কিছুর প্রভাবে যে কোনো কিছুর গুণগত মান যখন জৈব এবং অজৈবভাবে গুণগত মান নষ্ট হয়ে থাকে, সেটা জল হতে পারে, বায়ু হতে পারে বা মৃত্তিকা হতে পারে বা মাটি হতে পারে। যখন এর গুণগত মান কমে যায় তখন তার বা গুণগত মানের পক্ষে ক্ষতিকর হয় বা জৈব এবং অজৈব প্রভাব ঘটিয়ে মানুষ এবং অন্যান্য পশুদের, পাখি এবং এদের পরিবেশের উপর এক বিরূপ প্রতিক্রিয়া করে ক্ষতি সাধন করে, তাকেই কিন্তু আমরা দূষণ, এক কথায় দূষণ বলে থাকতে পারি। দূষণ তো আমরা জানলাম, এবার দূষণ কি মৌলিকভাবে দূষণ কিন্তু তিনটি ভাগে হয়ে থাকে। বায়ু দূষণ বা এয়ার পলিউশন। এয়ার পলিউশন এটা খুবই বেশি পরিমাণে হয়ে থাকে। এরপরে হচ্ছে জল দূষণ, এর পরিমাণটাও খুবই বেশি। এরপরে 3 নাম্বার হচ্ছে মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ। এই তিনটি দূষণই কিন্তু একটি আরেকটির সাথে সম্পর্কিত। এই দূষণ হলেও এই দূষণের প্রভাব পড়ে, জল দূষণ হলেও কিন্তু মাটি দূষণের উপরে প্রভাব পড়ে। কোনোটাই কিন্তু কোনোটার সাথে ইন্টার রিলেটেড। প্রত্যেকটা দূষণই কিন্তু প্রত্যেকটা দূষণের সাথে একইভাবে কাজ করে থাকে। তো আমরা তো জানলাম যে দূষণ কি, দূষণ 3 ধরনের হয়ে থাকে। তো বায়ু দূষণ সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করে নেব। প্রথমে এই দুটো মুছে দিচ্ছি। বায়ু দূষণ কি, এবার বায়ুতে যখন দূষণ তো আমরা জানলাম, বায়ুতে যখন অবাঞ্ছিত কোনো কিছুর প্রভাবে বায়ুর গুণগত মান কমে গিয়ে বিভিন্ন জৈব অজৈব যৌগের মিশ্রিত প্রভাবে যখন বায়ুতে কিছু প্রভাব ঘটিয়ে বায়ুর গুণগত মান এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে হানিকারক হয়ে ওঠে, তাকেই কিন্তু আমরা বলে থাকি বায়ু দূষণ। বায়ু দূষণ আমরা সাধারণত গ্রাম এবং শহরাঞ্চল দুই জায়গায় কিন্তু বায়ু দূষণ কম বেশি হয়ে থাকে। বায়ু দূষণের কিছু রয়েছে কি প্রভাব, মনুষ্য সৃষ্ট প্রভাব এবং আরেকটি কি রয়েছে, একটি রয়েছে মনুষ্য বা ম্যান রিলেটেড মনুষ্য সৃষ্ট প্রভাব, আরেকটি প্রাকৃতিগত বা প্রাকৃতিক সৃষ্ট প্রভাব। এই দুটো প্রভাব কিন্তু বেশি দায়ী বায়ু দূষণের জন্য। বেশি দায়ী হচ্ছে মনুষ্য সৃষ্টটাই আমি প্রথমে লিখব, কারণ মানুষের দায়ী কিন্তু বেশি পরিবেশ দূষণ হয়ে থাকে। এছাড়াও প্রাকৃতিক সৃষ্টটাও কম দায়ী নয়, প্রাকৃতিক সৃষ্টির ফলে কম দায়ী, কিন্তু আমরা জানবো মনুষ্য সৃষ্ট কারণটাই বেশি। এবার প্রাকৃতিক সৃষ্ট কারণগুলো কি কি একটু আমরা জেনে নিই প্রথম থেকে। সেটা হলো প্রাকৃতিক সৃষ্ট কিভাবে হয়ে থাকে, যেমন ফুলের পরাগরেণু এটা একটি প্রাকৃতিকভাবে হাওয়ায় ফুলে বা হাওয়ার মাধ্যমে ফুলের থেকে যখন পরাগরেণু এক স্থান থেকে অন্য স্থানে যখন উড়ে এসে আমাদের শ্বাসকার্যে এসে ব্যাঘাত সৃষ্টি করে এবং বাতাসের গুণগত মান নষ্ট করে এবং আমাদের বিভিন্ন রকম শ্বাসের প্রবলেম বা
শ্বাস সম্বন্ধীয় বিভিন্ন রোগ সৃষ্টি হয় তাকেই কিন্তু সেটা কিন্তু পরাগরেণু বা এইভাবে হয়ে থাকে। এছাড়াও প্রাকৃতিক সৃষ্ট আরও একটি কারণ আমরা জানতে পারি, সেটা কি, সেটা হচ্ছে মহাজাগতিক কিছু কারণ আছে, যেমন উল্কা বা বিভিন্ন উল্কা, এছাড়াও অগ্নুৎপাত রয়েছে। এগুলো কিন্তু একটি মানে মনুষ্য সৃষ্ট নয়, এগুলো প্রাকৃতিক কারণে সৃষ্ট হয়ে থাকে। অগ্নুৎপাতের ফলে কি হয়, লাভা ম্যাগমা যখন বেরিয়ে আসে তার থেকে যে সমস্ত ধোঁয়া উদ্গীরিত হয়, এছাড়াও সেই বাতাসের মধ্যে মিশ্রিত হয়ে থাকে বিভিন্ন রকমের কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং ক্ষতিকর গ্যাসগুলো যখন বাতাসের সাথে মিশে, ছাই এই সমস্ত যখন বাতাসে মিশে বাতাসের গুণগত মান এবং পরিবেশের উপর ক্ষতি সৃষ্টি করে, সেটা কিন্তু খুব বৃহত্তর পরিমাণে হয়ে থাকে, সেটা কিন্তু প্রাকৃতিক সৃষ্ট কারণ। এবার আমরা মনুষ্য সৃষ্ট কারণগুলোর দিকে জানবো। মনুষ্য সৃষ্ট কারণগুলো কি কি? মনুষ্য সৃষ্ট কারণগুলো হচ্ছে সব থেকে বেশি দায়ী। যেমন আমরা কলকারখানা থেকে আমাদের তৈরি গাড়ি আমাদের মাধ্যমে চালিত হয়, ঠিক আছে। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা কিন্তু অনবরত পরিবেশের বায়ু দূষণের ক্রমাগত করেই চলছি। তো মনুষ্য সৃষ্ট কারণটা আমরা বেশি লক্ষ্য করব। জ্বালানি দহন, যেমন কয়লা, কাঠ এই সমস্ত যখন আমরা দহন করছি তা থেকে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এগুলো যেমন তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু বাতাসে মিশে এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতি করছে। প্রাকৃতিক সৃষ্টির কারণে আরও একটি আমার এখন এই মুহূর্তে মনে পড়ে গেল, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিথেন গ্যাস বা CH4। মিথেন গ্যাস গ্রামাঞ্চলে অনেকে আলেয়া দেখতে পায়, এটা অনেকে শুনে থাকবে। আলেয়া বলে একটা জিনিস, সেটা হচ্ছে ধান খেতে যখন পচা জিনিস জমে থাকে, সেটা বাঁশ গাছের তলে রাত্রিবেলা অনেক সময় দেখতে পাওয়া যায়, মিথেন গ্যাসের দরুন সেখানে আগুনের একটা দেখা যাচ্ছে। সেটাকে আমরা কি বলে থাকি, অনেক সময় এটাকে আলেয়া বা ভৌতিকভাবে আমরা বলতে পারি বিভিন্ন কর্মকাণ্ড, কিন্তু আসলে না, এটা মিথেন গ্যাসের প্রভাবে কিন্তু ওটা হয়ে থাকে। মিথেন গ্যাস যখন বাতাসের সংস্পর্শে আসে তখন এটা আগুনে পরিণত হয়, আমরা ওটাকে অন্যরকমভাবে মনে করি, কিন্তু আসলে না, এটা মিথেন গ্যাসের প্রভাবে বিভিন্ন পচা জৈবিক মানুষের বিভিন্ন পচা জিনিস, গলিত জিনিস অবস্থা থেকে কিন্তু এই গ্যাসের সৃষ্টি হয়ে থাকে। এবার মনুষ্য সৃষ্ট কারণ আমরা আবার ফিরে আসছি। এবার মনুষ্য সৃষ্ট কারণগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তার আগে আমাদের জানা উচিত যে গাড়ি থেকে কি কি নির্গত হয়, গ্যাসগুলোর নাম কি। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন নির্গত হয়, কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, NO2, সালফার ডাই অক্সাইড, এছাড়াও সীসা প্রভৃতি গ্যাসগুলো বাতাসে যেগুলো মিশে আমাদের শ্বাসকার্যে এবং বিভিন্ন শারীরিকগত মানসিক এবং ক্ষতিতে সাধিত হচ্ছে। এরপরে আমরা জেনে নেব এর প্রভাবে কি কি ক্ষতিকর প্রভাব মানুষের এবং পরিবেশের অন্যান্য উদ্ভিদ, পশু পাখির মধ্যে কি কি প্রভাব পড়ছে। বায়ু দূষণের প্রভাব, এবার প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। বায়ু দূষণের প্রভাব যদি বলা হয়, বায়ু দূষণের প্রভাব আগে উদ্ভিদের দেহে কি কি প্রভাব পড়ে। উদ্ভিদের দেহে নেক্রোসিস এবং পাতা ঝরে যাওয়া, ক্লোরোসিস, এই রোগগুলো কিন্তু হয়ে থাকে। ক্লোরোসিস এবং গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া এবং বিভিন্ন রঙে পরিবর্তিত হয়ে গাছের বিভিন্ন ক্ষতি সাধন হয়ে থাকে। এবার মানুষের কি কি প্রভাব পড়ে এগুলো আমরা জানবো। মানুষের প্রথমে বমি বমি ভাব এবং মাথা ঘোরানো, ফুসফুসের প্রদাহ, ফুসফুসের সমস্যা, এছাড়া বিভিন্ন রকম স্নায়ুগত রোগ এবং মস্তিষ্ক বিকৃতি এই সমস্ত হয়ে থাকে। সাধারণত আমাদের শ্বাসকার্যের ফুসফুসজনিত রোগী কিন্তু হয়ে থাকে। এছাড়াও এগুলো লিখে দিচ্ছি আমি। ফুসফুসে প্রদাহ, স্নায়বিক দৌর্বল্য, স্নায়বিক
দুর্বলতা এগুলো মানুষের হয়ে থাকে। তো এর প্রভাবে কিন্তু বিভিন্ন রকম ক্ষতি আমাদের প্রথম থেকে সাধিত হয়ে যায়। এরপরে আমরা জানবো এগুলোর প্রতিকারের উপায় কি রয়েছে। বাতাসে যখন গুণগত মান নষ্ট হচ্ছে, তা আমাদের উচিত কি কি উপায়ে এগুলো হচ্ছে তা পর্যবেক্ষণ করে আমাদের তা ঠিক করা। তো আমাদের প্রথমে জানতে হবে বিভিন্ন বায়ু থেকে, যেমন গাড়ি কলকারখানাতে যেমন যখন যেগুলো গ্যাস বাইরে বের হচ্ছে, তার জায়গায় আমাদের বিভিন্ন যন্ত্র বসিয়ে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তার থেকে এগুলো যাতে ধোঁয়া পরিবেশে গুণগত নষ্ট না করতে পারে তার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া, বিভিন্ন যন্ত্র অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা এবং মানুষজনকে সচেতনার মাধ্যমে এগুলো কিন্তু আমরা করতে পারি। তো বায়ু দূষণের প্রভাব নিয়ে আমরা আলোচনা করা হয়ে গেল। এরপরে আমরা জানবো কিভাবে জল দূষণ হয়, এটা আমরা জানবো। জলদূষণ কি বা জলদূষণ কাকে বলা হয়ে থাকে? এক কথায় জলদূষণ কাকে বলা হয় সেটা হলো আমরা জানবো জলে যখন কোনো অবাঞ্ছিত বা অপদ্রব্যের উপস্থিতিতে জলের মধ্যে থাকা ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে জলের মধ্যে থাকা বিভিন্ন প্রাণ ক্ষয় বা নাশ হয়ে বাস্তুতন্ত্রের উপর বিরূপ প্রভাব পড়ে, তাকেই কিন্তু আমরা জলদূষণ বলে থাকি। জলদূষণের ফলে পরিবেশের বিভিন্ন মানুষ এবং গাছপালা থেকে শুরু করে এবং বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রত্যেকটি জীবেরই কিন্তু ক্ষতি হয়ে থাকে। তো আমরা জানলাম জলদূষণ কি। এরপরে আমরা জলদূষণকে দুটি প্রধান ভাগে আমরা ভাগ করে নিচ্ছি, সেটা হচ্ছে প্রাকৃতিক কারণ এবং দ্বিতীয়টা হলো মনুষ্যসৃষ্ট কারণ। এই দুটি হচ্ছে প্রধান কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে হচ্ছে থাকা দাবানল, অগ্ন্যুৎপাত, অ্যাসিড বৃষ্টি, বিওডির প্রভাব। ঠিক আছে, এগুলো আগে আমরা জানবো কিভাবে হয় সেটা। তো বিওডিটা আগে জানবো। বিওডিটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। যখন পুকুরের মধ্যে আমরা দেখি কিছু পুকুরের মধ্যে যখন উপরিস্তর একটা সবুজ কিছু একটা দিয়ে ঢেকে যায়, যার ফলে জলের মধ্যে পুকুরের জলাশয়ের অক্সিজেনের চাহিদা অনেকটা বেড়ে যায় এবং জলের মধ্যে থাকা বিভিন্ন প্রাণের নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে থাকি। এটা জানলাম। এবার জানবো অ্যাসিড বৃষ্টি কি। অ্যাসিড বৃষ্টি হলো সালফার ডাই অক্সাইড যখন বাতাসের সাথে মিশে বিভিন্ন প্রক্রিয়ায় বাতাসের বৃষ্টির জলের সাথে মিশে সালফিউর H2SO4 পরিণত হয়ে এবং বিভিন্ন বৃষ্টি রূপে আমাদের বিভিন্ন জায়গায় পড়ে এবং তার ফলে যে সমস্ত ক্ষতি হয়, জলের প্রবাহে জলের মধ্যে জলাশয়ের বিভিন্ন প্রাণ নষ্ট হয় এবং বিভিন্ন ইমারতের ক্ষয় সাধন হয়, ক্ষত সৃষ্টি হয়, সেটাকে কিন্তু আমরা অ্যাসিড বৃষ্টি বলতে পারি। এরপর অগ্ন্যুৎপাত এবং দাবানলের ফলে ছাই, ভস্ম এবং বিভিন্ন দূষক পদার্থ যেগুলো কিনা মাটিতে মিশে এবং মাটির মাধ্যমে জলের সয়ে গিয়ে পড়ে, যেগুলোর থেকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ জলের মধ্যে থাকা বিভিন্ন প্রাণীর প্রাণ নষ্ট করে, সেগুলোকে কিন্তু এবং জলের গুণগত বা জল সুপেয় থেকে অপেয় পরিণত হবে, যা পানের অযোগ্য হয়ে পড়ে, সেটা কিন্তু প্রাকৃতিক সৃষ্ট কারণ। এরপরে আমরা জানবো মনুষ্য সৃষ্ট প্রধান কারণগুলি কি কি হয়ে থাকে। মনুষ্য সৃষ্ট কারণগুলো আমরা জানবো। মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে এই আমাদের যে ব্যবহার সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার। এটা কিন্তু খুবই প্লাস্টিক একটি মানে কি বলবো, প্লাস্টিকের যে এমনই একটা যৌগ যেটা কিনা ধ্বংস নেই বা রিসাইক্লিংয়ের কোনো ব্যবস্থা নেই বা পুনর্নবীকরণ করার কোনো উপায় নেই। প্লাস্টিক এমনই একটা জিনিস যেটাকে আমরা যদি দহন করি সেটার থেকেও গ্যাস সৃষ্টি হয়ে বাতাসের ক্ষতি করবে এবং মাটিতে ফেলে রাখলে মাটির মধ্যে থাকা মাটিরও ক্ষতি করবে এবং জলাশয়ে ফেলে রাখলে জলের বিভিন্ন নালা নিকাশি ব্যবস্থায় কিন্তু ক্ষতি করবে এবং এটার কোনো রকম ধ্বংস নেই। এটাকে জাস্ট কোনো রকম মানে আমরা পুনর্ব্যবহার করি, কিন্তু এর একটা কিছু করা যেতে পারে, কিন্তু এর ধ্বংস একেবারেই নেই। তো প্লাস্টিক একটি প্রধান কারণ। এছাড়াও আমরা জানবো
শিল্পাঞ্চলের আবর্জনা, হাসপাতালের বজ্র, হাসপাতালের কঠিন বজ্র, এছাড়াও জাহাজের তেল থেকে, জাহাজ এবং বিভিন্ন স্টিমার লঞ্চ যখন নদী বা সাগরের সমুদ্রের উপর দিয়ে যায়, তার থেকে যে সমস্ত জলাশয়ের মধ্যে যে সমস্ত তেল এবং অন্যান্য বিভিন্ন বিষয় যেগুলো যখন জলের মধ্যে মিশে যায়, তখন জলের থাকা বিভিন্ন প্রাণের কিন্তু প্রচুর ক্ষতি সাধন হয়। এছাড়াও হাসপাতালে যে সমস্ত কঠিন বজ্র, যেগুলো সুচ, সিরিঞ্জ, প্লাস্টিক, অন্যান্য যেগুলো আর কোনো সময় কিন্তু ব্যবহার করা যাচ্ছে না, সেগুলো আমরা ফেলে দিই। মাটিতে থেকে দীর্ঘদিন পর সেগুলো কিন্তু পচে যায় না। এটাকে আমরা বলতে পারি নন বায়োডিগ্রেডেবল থিংস, মানে মাটিতে কোনো সময় মিশে যাবে না এবং বছরের পর বছর এর কোনো সময় পচন লাগবে না, সেটাকে বলবো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। আর যেগুলো হচ্ছে সহজে মাটিতে মিশে যাবে সেটাকে আমরা বলতে পারি বায়োডিগ্রেডেবল বা সমস্ত একদম বন্ধু সাপেক্ষ, আমাদের মানে বাস্তুতন্ত্রের বন্ধু সম্পর্ক একটা, সেটা হচ্ছে ডিগ্রেডেবল থিংস। এরপরে আমরা জানবো শিল্পাঞ্চল এবং কঠিন আবর্জনাগুলো। যেমন শিল্পাঞ্চল থেকে সমস্ত কিছু কিন্তু নদীর পাশাপাশি বিভিন্ন রকম শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তার কারণ একটি, যে শিল্পাঞ্চলগুলোতে যে সমস্ত প্রয়োজনীয় জল আমরা নদী বা সমুদ্রের পাশ থেকে পেয়ে থাকি এবং বিভিন্ন ওয়েস্টেজেসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সহজেই আমরা নদী বা সাগরের মধ্যে ফেলে দিতে পারি। আমরা একটা উদাহরণ বলতে পারি, যেমন একটি বস্ত্র বয়ন শিল্পের একটি কাপড় তৈরি করতে, আমরা জানলেও অবাক হব, একটি বস্ত্র বয়ন শিল্পে একটি কাপড় তৈরি করতে গিয়ে অনেক মেট্রিক টন জলের প্রয়োজন হয়, যেটা মানে আমাদের ভাবার একদম বাইরে। তো এইভাবে হয়ে থাকে আমাদের বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টভাবে বিভিন্ন ক্ষতি সাধন হয়ে থাকে জল দূষণের প্রভাবে। এর ফলে কি প্রভাব আমাদের মধ্যে পড়ে থাকে এটা আমরা এখন দেখব। জলদূষণের প্রভাবের ফলে আমাদের বিভিন্ন জলবাহিত রোগগুলো মানুষের মধ্যে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে, এক এক করে লিখব। কলেরা, আন্ত্রিক, টাইফয়েড, পোলিও, হেপাটাইটিস এ ও বি, হেপাটাইটিস এ বি, এর মধ্যে জন্ডিসটা লুকিয়ে আছে। এছাড়াও চর্মরোগ, মিনামাটা, ইটাই, হাত পায়ের নিচে বিভিন্ন কালচে রং চলে আসা। এছাড়াও কলেরা, মেনলি কলেরা, টাইফয়েড, এই সমস্ত রোগ, চর্মরোগ, হেপাটাইটিস বা জন্ডিস, মিনামাটা, আর্সেনিক দূষণের ফলে, ফ্লুরাইড দূষণের ফলে এবং পারদ দূষণের ফলে যে সমস্ত রোগগুলো প্রধান কিন্তু জলের থেকে হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি জল দূষণের মধ্যে এগিয়ে হচ্ছে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু কিছু অঞ্চল, যেগুলো কিন্তু খুবই বেশি পরিমাণে এই পারদ এবং ফ্লুরাইড দূষণগুলো হয়ে থাকে বেশি পরিমাণে। তো সেখানকার মানুষজনের মধ্যে কিন্তু দাঁতের মধ্যে ক্ষত, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, হাড় দুর্বল, স্নায়ু দুর্বল্য, মস্তিষ্ক বিকৃতি এবং তাছাড়াও বিভিন্ন হাত পায়ের নিচে ছোপ ছোপ কালচে দাগ, হজমের বদহজম বা হজমের গোলযোগ এবং তাছাড়াও বিভিন্ন ভিতরের পাকস্থলীতে প্রদাহ, আমাদের লিভার থেকে শুরু করে ফুসফুস, বিভিন্ন অঙ্গ যেগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতি সাধন হয়ে থাকে। চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন চুল পড়ে যাওয়া, চোখের দৃষ্টি দুর্বল হয়ে যাওয়া, বিভিন্ন রকম রোগ কিন্তু এই জল দূষণের থেকে হয়ে থাকে। আর আমাদের একটি জানার বিষয়, আমরা সকলেই জানি যে ভারতের বা পৃথিবীর মধ্যে 3 ভাগ স্থলজুড়ে থাকে, 1 ভাগের কিন্তু খুবই কম পরিমাণ জল কিন্তু সুপেয়, যেটা আমরা পানের যোগ্য, সেই জলকেও কিন্তু আমরা বছরের পর বছর নষ্ট করছি এবং ভূগর্ভস্থ জল যেটা আমাদের পানের যোগ্য
পান করার যোগ্য সেটাকেও কিন্তু আমরা ব্যবহার খুব কম করছি, ব্যবহার করে সেটাকে নিঃশেষ করে দিচ্ছি এবং এই যে জল আছে সেটাকেও কিন্তু আমরা ক্ষতি করে দিচ্ছি, যার ফলে বিভিন্ন রোগের সম্মুখীন আমাদের দিনের পর দিন হতে চলেছে। তো এগুলোকে আমাদের বিভিন্নভাবে আমাদের দেখতে হবে কিভাবে জনগণের মধ্যে সচেতন এবং সরকারি প্রচেষ্টা, যার মাধ্যমে আমাদের এটার মাধ্যমে আমাদের প্রতিকার হতে পারে। এরপরে আমরা যেটা জানবো সেটা আমরা পরের দূষণের দিকে আমরা চলে যাচ্ছি। এরপর বন্ধুরা আমরা জানবো মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ। মৃত্তিকা দূষণ, তো মৃত্তিকা দূষণের সংজ্ঞাটাও আমরা আগের মতো করে জেনে নেব। মাটিতে বা মাটির মধ্যে বিভিন্ন যখন অপদ্রব্যের মিশ্রণের ফলে মাটির ভৌত এবং রাসায়নিক পরিবর্তন করে যা কৃষিক্ষেত্রে কর্ষণের উপযুক্ত এবং ব্যবহারের মানুষের থেকে শুরু করে প্রাণী জগতের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, সেটাই কিন্তু মৃত্তিকা দূষণ। মৃত্তিকা দূষণ কী কী কারণে হয়ে থাকে আমরা এক এক করে লিখব। সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে, কৃষি কাজে ব্যবহৃত কি কি বিষয়, কৃষিকাজে কীটনাশক, পেস্টিসাইড, ইনসেকটিসাইড যেমন কীটনাশক, রাসায়নিক সার প্রভৃতির অত্যাধিক পরিমাণের ব্যবহারের ফলে যখন বৃষ্টি আসে তার সাথে বৃষ্টির জলে ধুয়ে এগুলো কোথায় চলে যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে পুকুর বা নদীর যে সমস্ত জলাশয়ের বুকে। তখন সেখান থেকে মাটি তো দূষণ হচ্ছেই, সাথে সাথে আমাদের যে সমস্ত ওয়াটার বডিগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দূষিত হয়ে পড়ছে। মাটি দূষণের সাথে আমি আগেই বলেছি, মাটি দূষণের সাথে জলের দূষণ এবং প্রত্যেকটি দূষণের সাথে প্রত্যেকটি দূষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে আমরা দ্বিতীয়টা জানব এবং শিল্পাঞ্চলে ব্যবহৃত, শিল্পাঞ্চল এছাড়াও রয়েছে হাসপাতালের বর্জ্য, হাসপাতালের কঠিন বর্জ্য, এছাড়াও কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্য শিল্প যেমন সিমেন্ট শিল্প, কী কী শিল্পগুলো আছে এগুলো স্পেসিফিক্যালি আমাদের জানতে হবে। কাঁচ শিল্প, কঠিন বজ্র শিল্প যেগুলো আছে, প্লাস্টিক শিল্প, রং শিল্প, মেন এগুলোই সিমেন্ট, কাঁচ, প্লাস্টিক, রং। এই শিল্পগুলো থেকে যে সমস্ত ওয়েস্টেজ বা যেগুলো ব্যবহারের পরে যেগুলো আর কাজে লাগছে না সেগুলো আমরা সরাসরি প্রকৃতির বুকে বা মাটিতে একদম ডাইরেক্ট ডাম্প করে দিই। সেই ডাম্পিং জায়গাগুলো থেকে ধীরে ধীরে সেই মাটিটা দীর্ঘদিন পরে অযোগ্য হয়ে পড়ে, সেটাতে আর কোনো কৃষিকাজ বা বিভিন্ন কর্ষণ বা কোনো রকমভাবে কিছু তো ব্যবহার করার অযোগ্য হয়েই পড়ছে। তার সাথে সাথে যে সমস্ত রাসায়নিক পদার্থ সেই মাটিতে লেগে থাকে সেগুলো বৃষ্টির জলে ধৌত হয়ে বিভিন্ন নদী নালা খাল বিলে গিয়ে সমস্ত ওয়াটার বডিগুলোকেও নষ্ট করে দিচ্ছে। এই ছিল মৃত্তিকা দূষণের বিভিন্ন আমাদের প্রভাবগুলো। এর ফলে কি হচ্ছে, মাটির গুণগত মান নষ্ট হওয়ার পরে মাটিতে মাটির বিভিন্ন সয়েল প্রোফাইল আছে, আমরা একটু জেনে নেব। OABCD সবার উপরে থাকে মাটির যে হিউমাস বা সব থেকে উর্বর অংশ, সেটা হচ্ছে আমাদের একদম উপরে থাকবে। সেই উপরের স্থানটি ধীরে ধীরে অনুর্বর হয়ে যায় এবং লিচিং পদ্ধতিতে আস্তে আস্তে মাটির নিচের দিকে চলে যেতে থাকে একদম, এবং একটা সময় গিয়ে মাটির গভীরে যেটা ভূমধ্যস্থলের যা ভৌমজল আছে সেই জায়গাটায় কিন্তু জলের অবস্থান, সেই জায়গাটায় কিন্তু গিয়ে মাটিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহারের ফলে সেই জলটাকেও গিয়ে কিন্তু নষ্ট করে দিচ্ছে। তার ফলে সেটা পানির অযোগ্য হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু দূষণ ক্রমাগত হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের জলের থেকে জলবাহিত রোগ, বাতাসের মধ্যে সব কিছু থেকে আমাদের কিন্তু রোগে আমরা পরবর্তীতে পৌঁছে যাচ্ছি। তো মৃত্তিকা দূষণের ফলে কৃষিকাজের তো অযোগ্য হবেই এবং বিভিন্ন রাসায়নিক ব্যবহারের ফলে মাটির সেগুলো অপ্রত্যক্ষ রূপে কৃষিকাজের ফলে সেগুলো আমাদের শরীরে প্রবেশ করছে এবং তার ফলে বিভিন্ন রকম মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই বিভিন্ন রোগ তৈরি হচ্ছে, যা কিনা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতি। তো এই ছিল আজকে আমাদের বিভিন্ন দূষণ সম্বন্ধে আলোচনা। 3টি দূষণ নিয়ে ক্রমাগত বললাম। এছাড়াও আরেকটি দূষণ আমাদের একটু জানা উচিত, সেটা হচ্ছে
শব্দ দূষণ, শব্দ দূষণ এটা না বললেই নয়। শব্দ দূষণ কিভাবে হয়ে থাকে? বেশিরভাগ কারণই হচ্ছে মনুষ্যসৃষ্ট এবং প্রাকৃতিক কারণেই হয়ে থাকে। মনুষ্যসৃষ্ট কারণগুলো হচ্ছে আমাদের বিভিন্ন উচ্চ স্বরে লাউড স্পিকার বাজানো, এরোপ্লেনের আওয়াজ, ঠিক আছে, শিল্প কলকারখানার থেকে বিভিন্ন আওয়াজের ফলে আমাদের বাতাসে 65 ডেসিবেল যেমন সরকার নির্ধারিত 65 ডিবি বা 65 ডেসিবেল যে আওয়াজের সময় এটা বেঁধে দেওয়া হয়েছে সরকার নির্ধারিত, এর থেকে বেশি আমরা যে ফিস করে কথা বলি সেটাই কিন্তু এই 65 থেকে 70-এর উপরে চলে যায়। এর থেকে একটু জোরে কথা বলে 100-150, যার ফলে আমাদের হৃদযন্ত্র বা কানের প্রদাহ, কানের পর্দা ফেটে যায় এবং মস্তিষ্কের বিকৃতি থেকে শুরু করে স্নায়বিক দুর্বল্য, বিভিন্ন রকম আমাদের এই শব্দ দূষণের ফলে হয়ে থাকে। তো মনুষ্যসৃষ্ট তো আমরা জানলাম, কলকারখানা থেকে শুরু করে গাড়ির হর্ন, উচ্চ জোরে হাসপাতালের সামনে আমাদের জোরে সাউন্ড বাজি পাঠানো থেকে আরম্ভ করে প্রত্যেকটা কারণে কিন্তু মনুষ্যসৃষ্ট কারণে আমরা বেশি মানে বাতাসের যেটা মানে ভারসাম্যটাকে আমরা বিঘ্নিত করি এবং বাতাসের গুণগত মান তো নষ্ট হচ্ছেই, সাথে সাথে বায়ু দূষণের ফলে আরেকটা কি হচ্ছে সেটা হচ্ছে বায়ু দূষণের ভুল বললাম, শব্দ দূষণের থেকে একটা জিনিস মেন হচ্ছে সেটা হচ্ছে বায়ু দূষণ কিন্তু হয়েই যাচ্ছে। শব্দ দূষণ হলে বাজি পটকা ফুটলে সেটা কিন্তু শব্দ দূষণের সাথে সাথে বায়ু দূষণও হয়ে থাকে। এরপর আমরা প্রাকৃতিক কারণ জানবো। প্রাকৃতিক কারণ কি? দাবানল, অগ্নুৎপাত, প্রত্যেকটার থেকে যখন উচ্চ স্বরে যখন এগুলো হচ্ছে আওয়াজের ফলে এবং পরিবেশের প্রভূত ক্ষতি হচ্ছে, যা কিনা বাতাসের শব্দের ফলে আমাদের বিভিন্ন যারা হৃদরোগের সমস্যা, যারা বয়স্ক বার্ধক্যজনিত রোগে আছে তাদের কিন্তু বেশি ক্ষতি হয়। এছাড়া শিশু থেকে শুরু করে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এর ক্ষতিকর প্রভাব রয়েছেই। তো আমাদের যেগুলো এর প্রভাব থেকে বাঁচার জন্য অবশ্যই কি করা উচিত? হাসপাতাল বা স্কুল কলেজের সামনে ধীর গতিতে হর্ন না বাজানোই উচিত এবং কি করা উচিত? যাতে শব্দের মাত্রা যাতে বেড়ে না যায়, সরকারের কঠোরভাবে এর পদক্ষেপ নেওয়া উচিত এবং তার সাথে সাথে আমাদের জনগণেরও মেনে চলে এবং সরকারের সাথে সহযোগিতা করাও আমাদের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এইভাবে আমরা বিভিন্ন দূষণ থেকে নিজেকে এবং আমাদের পরিবারকে সাথে সাথে মানে সমাজের প্রত্যেকটি লোককে সচেতন করে সমাজকে সুস্থ এবং স্বাভাবিক একটি পরিবেশ উপহার দিতে পারি। তো এতক্ষণ আমার এই দূষণ সম্পর্কিত ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।